ইতিহাসের পাতা ঘাটলে আপনি দেখবেন যে কোনো পরাশক্তি দীর্ঘস্থায়ী হয়নি। 70-80 বছর, 90 বছর সর্বোচ্চ সময়সীমা। আমেরিকার বিশ্বব্যাপী যে আধিপত্য, সেটাও কিন্তু এরকম একটা সময়সীমার মধ্যে চলে এসছে। তার মানে আমেরিকাও কি সূর্যাস্তের দিকে যাচ্ছে? রোমান থেকে ব্রিটিশ সাম্রাজ্য, এই সাম্রাজ্যের যে পতন, সেই পতনের কিন্তু বেশ কিছু লক্ষণ পতনের আগেই স্পষ্ট হয়েছিল। যেমন প্রচুর সামরিক বিস্তার, ঋণের পাহাড় হয়ে যাওয়া, দুর্বলদের প্রতি নিষ্ঠুর আচরণ করা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, এগুলো সব লক্ষণ পতনের আগে। অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এবং তার আগ্রাসী নীতি, অনিয়ন্ত্রিত যুদ্ধে জড়িয়ে পড়া, বিশ্বের বিভিন্ন দেশের সাথে, তার মিত্রদের সাথে তার সম্পর্ক খারাপ করা, বিশেষ করে তার গ্রহণ করা যে নীতি, সেই নীতিগুলো কি সে দীর্ঘ প্রতীক্ষিত যে পতন, সেই পতনের অনুঘটক হিসেবে কাজ করছে? আমার মনে হয় তাই। বিশেষ করে পেট্রো ডলারের আধিপত্য হারানো, মধ্যপ্রাচ্যে তাদের নাজুক অবস্থা, ইরানের উপরে আগ্রাসী হামলা এবং সেই যুদ্ধকে টেনে নিয়ে যাওয়া, প্রচুর সামরিক ক্ষতির মুখে পড়া, প্রায় $39 ট্রিলিয়ন ঋণের বোঝা এবং তাদের আভ্যন্তরীণ অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশৃঙ্খলা, এই সব কিছুই একটা বিষয়কে তীব্রভাবে সামনে আনছে। সেটা হচ্ছে ট্রাম্প কি সেই ব্যক্তি যিনি বাজাবেন আমেরিকার পতনের ঘণ্টা, বা তার দ্বারাই আমেরিকার উজ্জ্বল সূর্য অস্তের দিকে যাত্রা শুরু করবেন? চলুন সংক্ষিপ্ত এই ভিডিওয় আমরা খানিকটা সামগ্রিকতাকে ধারণ করার চেষ্টা করি। আমি আশা করি আমার সাথে কয়েক মিনিট থাকবেন এবং আমরা আমেরিকার সূর্যাস্ত দেখব কিনা সেই বিষয়টা এই ভিডিওতে বিশ্লেষণ জানব। তার আগে হ্যাঁ, যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হবেন। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পেট্রো ডলারের অবসান হচ্ছে কিনা। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1944 সালে যে ব্রিটেন উডস কনফারেন্স হয়, সেই কনফারেন্সের মাধ্যমে তখন 44টি দেশ যারা অংশ নেয়, তখন তারা ডলারের আধিপত্যকে স্বীকার করে নেয় এবং ডলারকে ব্যবহার করার জন্য তারা সবাই একমত হয়। ডলারের আধিপত্য কিন্তু সেখান থেকে শুরু। এই পেট্রো ডলার নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেখানে এই বিষয়টা আমি ব্যাখ্যা করেছি। যাই হোক, সেখান থেকে শুরু। তারপরে এসে আরব ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধে যখন আমেরিকা সাপোর্ট করে ইসরায়েলকে, তখন আরব বিশ্ব তেলের উপরে অবরোধ দেয় এবং এই অবরোধ আমেরিকাকে কিছু বুঝতে সহায়তা করে, কিছু ভাবনা তাদের মাথায় ঢোকায়। কিন্তু মজার ব্যাপার ঘটে 1971 সালে গোল্ড বেসড ডলার, তার মানে আমেরিকা যে ডলার ইস্যু করতো তার এগেনস্টে সাপোর্টে সমপরিমাণ গোল্ড থাকতো। আপনারা জানেন যে ওই সময়ে ব্যাংক অফ আমেরিকাতে যদি কেউ $35 দিত, তাহলে 1 আউন্স স্বর্ণ সাথে সাথে ব্যাংক তাকে দিয়ে দিত। তো 71 সালে নিক্সন শক যেটাকে আমরা বলি, আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যেটা করেন সেটা হচ্ছে ডলার যে সিস্টেম, গোল্ডের সাথে যে তার সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাকে আলাদা করে দেন। মানে তখন থেকে আমেরিকার বাধ্য থাকে না যে তারা যা ডলার ইস্যু করবে তার এগেনস্টে সমপরিমাণ সমমূল্যের গোল্ড তাদের সংরক্ষণ করতে হবে। এটা বিশ্বকে একটা শকের মধ্যে নিয়ে আসে, এই জন্য একে বলে নিক্সন শক। যাই হোক, তারপরে অনেক ঘটনা ঘটে। ঘটার পরে 1974 সালে এসে আমেরিকা সৌদি আরবের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তিটা কীরকম, যে যত তেল সৌদি আরব বিক্রি করবে সেই তেলের পেমেন্ট সেটেল করতে হবে US ডলারের মাধ্যমে। সৌদি আরব সে সময় সবচেয়ে বড় ওয়েল এক্সপোর্টিং কান্ট্রি, তারা এটা মেনে নেয়। চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত হয় এবং ওপেকভুক্ত অন্যান্য যে দেশ তারাও সবাই ডলারে তেল বেচতে সম্মত হয়। এই শুরু হলো কিন্তু পেট্রো ডলার এরা। পৃথিবীর সব দেশের তেল লাগে, সবাইকে তেল ইম্পোর্ট করতে হয়। জাপান বড় তেল আমদানিকারক দেশ, চায়না বড় তেল আমদানিকারক দেশ, সবাই তেল আমদানি করে। ফলে কি হলো, তেল আমদানির জন্য তারা তখন US ডলার তাদের রিজার্ভ হিসেবে রাখা শুরু করলো। সারা বিশ্বের সব সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ রাখে ডলারে, আমরাও রাখি ডলারে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক ডলারের চরম আধিপত্য শুরু হয়। আবার আমেরিকা ইচ্ছে মতো ডলার ছাপে। সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ডলার তারা তেল বেচে যেটা পায় সেটা আমেরিকাতে ইনভেস্ট করে। এটাও চুক্তির মধ্যে ছিল যে আমেরিকা তাদের সামরিক সহায়তা দিবে, তাদের নিরাপত্তা দিবে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো, তেল এক্সপোর্টিং দেশগুলো, তারা তাদের ব্যবহারের পরে যে টাকাটা থাকে সেই টাকা সব আমেরিকাতে ইনভেস্ট করবে, তাদের রিয়েল এস্টেটে, তাদের বন্ডে, তাদের শেয়ার মার্কেটে। একে বলে পেট্রো ডলার রিসাইক্লিং। বুঝেন তাহলে যে আমেরিকার অর্থনীতি এই যে ফুলে ফেঁপে উঠছে, তার পেছনের বড় কারণ হচ্ছে পেট্রো ডলারের এই রিসাইক্লিংটা। তারা কম সুদে ঋণ পায়, তারা বিশ্বের যুদ্ধ বিগ্রহে টাকা খরচ করতে পারে, বিশ্বকে হেল্প করতে পারে নিয়ন্ত্রণের নামে। দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং দে ওয়ান্ট। তারা বিশ্বের সবচেয়ে বড় সামরিক পাওয়ার, আর্থিক পাওয়ারও। এই যে ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, এই যুদ্ধ মাত্র 1 মাসের কিছু বেশি সময় হয়েছে। এই যুদ্ধ কিন্তু পেট্রো ডলার ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। পেট্রো ডলারের পতন শুরু হয়েছে 90 দশকের থেকেই। যখন ইউরো আসলো, তখন ইউরোপিয়ান দেশগুলোর সাথে যাদের বাণিজ্য, তারা ইউরোতে পেমেন্ট সেটেল করতে পারতো, এখনও পারে। তারপরে ইউএনে
কিছু বিল সেটেলমেন্ট হয়। তারপরে ডলারই এখনো সবচেয়ে বড় মুদ্রা, যে মুদ্রায় ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, পেমেন্ট সেটেলমেন্ট সম্পন্ন হয়। 2022 সালে যখন রাশিয়ার উপর স্থগিতাদেশ দেয়, স্যাংশন, এবং তাদের ডলার আটকে দেয়, তখন সারা বিশ্বের কাছে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়। সারা বিশ্বের অর্থ মন্ত্রণালয়গুলো চিন্তা করে যে রিজার্ভে যদি সব ডলার থাকে আর যদি আমেরিকা কোনোভাবে স্যাংশন দেয় তাহলে তো মহাবিপদ। এই জন্য কিন্তু তারা ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রা যেমন ইউয়ান, রুবেল, যার যেটা সুবিধা, ইউরো, এগুলো রাখা শুরু করে। আমরা সবাই ব্রিক্সের কথা জানি, ব্রিক্স ব্যাংকের কথা জানি, এটাও কিন্তু এই আমেরিকান ডলারের আধিপত্য কমানোর একটা ব্যাপার। আমরা মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ দেখেছি, ইরাককে ধ্বংস করে দেয়া, লিবিয়াকে ধ্বংস করে দেয়া, সিরিয়াকে ধ্বংস করে দেয়া, গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে এর মধ্যে আছে ওই পেট্রো ডলারের আধিপত্যর বিষয়কে কেন্দ্র করে। পেট্রো ডলারের এগেনস্টে যেই ব্যবস্থা নিয়েছে তার উপরে আমেরিকা আক্রমণ চালিয়েছে, মাদুরোকে উঠিয়ে নিয়ে এসছে। এই সভ্য বিশ্বে এই যে অসভ্য কাজগুলা কারা করছে? যারা সবচেয়ে শক্তিধর তারা। এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসগুলো সব ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে। আরব দেশগুলোকে আমেরিকা নিরাপত্তা দিতে পারেনি, তারা তাদের নিজেদেরই নিরাপত্তা দিতে পারেনি। তাহলে এই অবস্থায় তেলের যে সেটেলমেন্ট, সেটা যদি ডলারে না হয়ে ইউএনএ বা রুবেলে শুরু হয়, অলরেডি ইউএনএ হচ্ছে, তখন পেট্রো ডলারের অবস্থা কী হবে? 90s যখন ডলারের রিজার্ভ ছিল ওয়ার্ল্ড ওয়াইড 72%, সেটা কিন্তু 2000-এর পরে এসে হয়ে গেছে 57%। তার মানে অলরেডি ডলারের যে আধিপত্য সেটা কিন্তু কমতে শুরু করেছে। এই যুদ্ধে এখন যে পরিস্থিতি, এবং যদি এই যুদ্ধ আরও কিছুদিন কন্টিনিউ করে, ইরানের কাছে আমেরিকা হেরে যায় যদি, তাহলে পেট্রো ডলারের আধিপত্য মোটামুটি শেষ হবে, ইউএনের রাজত্ব শুরু হবে। শুধু পেট্রো ডলারের এই অবস্থা ঘুরে গেলেই চিন্তা করেন যে আমেরিকার অর্থনীতিতে এটার ইম্প্যাক্ট কি চরম হবে। ডলার নিয়েই তাদের রাজত্ব, তাদের $39 ট্রিলিয়ন ঋণ। মধ্যপ্রাচ্য যদি আমেরিকা থেকে এই টাকাগুলো সব ওঠানো শুরু করে, অলরেডি তারা বলেছে হোয়াট উইল হ্যাপেন টু দ্য আমেরিকান ইকোনমি। তাদের সামরিক সক্ষমতা সবাই জানে, কিন্তু সেই সক্ষমতা দিয়ে মধ্যপ্রাচ্যে তারা তো তাদেরকে রক্ষা করতে পারেনি। এখন জাপান ভাববে, দক্ষিণ কোরিয়া ভাববে, আমেরিকার শক্তির উপর নির্ভর করে তো লাভ নেই, তারাও সামরিকীকরণ শুরু করবে। যা হোক, সারা ওয়ার্ল্ড অন্য একটা অর্ডারে চলে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমেরিকান ডলারের এই আধিপত্য থাকবে না। অস্তগামী সূর্যের প্রথম রেখা আমি বোধ করি এটাই। আলটিমেটলি পেট্রো ডলারের পতন আমেরিকাকে দেউলিয়া করে ছাড়বে। এরপরে একটা বিষয়ে আলাপ করা যায়, সেটা হচ্ছে অর্থনীতির মরণদশা এবং মুদ্রাস্ফীতি। ট্রাম্পের অর্থনৈতিক দর্শন কি? শুল্ক যুদ্ধ, ট্যারিফ ওয়ার। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চীন এবং ভারত সহ ইউরোপীয় দেশগুলোর উপর, এশিয়ান অধিকাংশ দেশের উপরে উচ্চ হারে শুল্ক আরোপ করে। আমরা সবাই সেটা জানি, এবং সেই শুল্কের উত্তাপ সারা বিশ্ব টের পেয়েছে। আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে আমেরিকা তাদের শিল্প রক্ষা করার জন্য, তাদের শিল্পকে ফুলে ফেঁপে বড় করার জন্য হয়তো এই নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু আদতে ব্যাপারটা কি তাই? সামগ্রিকতা বলে একটা কথা আছে, ম্যাক্রো ইকোনমিক ইফেক্ট। সেই ইফেক্টে দেখা যাবে যে এই শুল্ক কিন্তু আমেরিকার লোকজনের উপরেও করের বোঝা বাড়িয়ে দিচ্ছে। তাদের আমদানিকৃত যে পণ্য, সেই পণ্যের দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি সবার দরজায় হানা দিচ্ছে, সবার পকেটে টান পড়ছে, তাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। ডেটা অ্যানালাইসিস করলে দেখবেন যে আমেরিকান মানুষের জীবনযাত্রার ব্যয় গত এক দশকের মধ্যে এখন হচ্ছে সর্বোচ্চ। আর এরা কিন্তু মূলত ঋণের উপরে চলে, সঞ্চয়কে ততটা গুরুত্ব দেয় না। তাহলে বুঝেন, জীবনযাত্রার ব্যয় বাড়া মানে ঋণের পরিমাণ বেড়ে যাওয়া, আর যদি কিছু সঞ্চয় থাকে সেই সঞ্চয়ের পরিমাণ কমতে থাকা। সেখানে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে, মধ্যবিত্ত শ্রেণী যেটা সমাজকে টিকিয়ে রাখে সেটা বিলুপ্তির পথে অলরেডি। মাথায় রাখবেন, ট্রাম্প যখন বলবেন যে অর্থনীতি খুব ভালো চলছে, তার অর্থ হচ্ছে ট্রাম্পের মতো যারা ধনকুবের, সেই ধনকুবেরদের সম্পদের পরিমাণ বাড়ছে। অধিকাংশ মানুষ এই ভালোর অর্থ তারা খারাপের দিকে যাচ্ছে, সম্পদ কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, সাধারণ মানুষের সঞ্চয় শূন্যে পৌঁছাচ্ছে। আর মাথায় রাখতে হবে, একটা জাতি যখন ভিতরে ভিতরে অর্থনৈতিকভাবে ক্ষয়ে যায়, ঋণের মাত্রা যখন দুর্দান্তভাবে বেড়ে যায়, তাদের উপরে বিশ্বাস যখন বিশ্ববাসীর কমে যায়, তখন আলটিমেটলি তারা বিশ্ব শাসন করার যে নৈতিক অধিকার সেটা হারায়, সক্ষমতাও হারায়। কোনো দেশ তখন আর তার উপরে আস্থা রাখতে পারে না। আস্থাহীনতাই যথেষ্ট একটা দেশের পতনের জন্য। এবার একটু আলোচনা করি যে ইসরায়েল যে যুদ্ধ, আসলে ইরানের সাথে এটা ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু আমেরিকার যুদ্ধ নয়। আমেরিকাকে ইসরায়েল কৌশলে যুদ্ধে জড়িয়ে ফেলেছে। ট্রাম্পের ধারণা ছিল যে লিবিয়ায় যেমন আমেরিকান আধিপত্য কাজ করেছে, লিবিয়ার সরকার উৎখাত হয়েছে অল্প দিনের মাথায়, ইরাকের অঘটন ঘটিয়ে দিতে পেরেছে ইজিলি, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একেবারে উঠাই নিয়ে আসতে পেরেছে। তার ধারণা ছিল যে ইরানের আর কি আছে,
স্যাংশনে তাদের বাজে অবস্থা। ট্রাম্প আমেরিকাকে আন্ডার এস্টিমেট করে ইসরায়েলের বুদ্ধিতে সেখানে হামলা চালিয়েছে। এখন বোঝেন ঠেলা। আমেরিকার ইতিহাসে আমেরিকা এত বড় ভুল কখনো করেছে বলে আমার মনে হয় না। তারা অনেক যুদ্ধ করেছে, জিতেছে, হেরেছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে ভুল, এই ভুল সামনের 100 বছর আমেরিকাকে বহন করতে হবে। এই যুদ্ধে বিলিয়ন ডলার আমেরিকার খরচ হচ্ছে, আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা। ইসরায়েলের সাথে যে প্রক্সি যুদ্ধ, সেই যুদ্ধে খরচ হচ্ছে, এবং আমেরিকান যে লবি, এটা চলে গেছে এখন ইসরায়েলিদের হাতে, ইহুদিদের হাতে। আমেরিকান অস্ত্র দিয়ে গাজায় হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, ইরানে প্রায় 250 চিলড্রেনকে হত্যা করা হয়েছে, হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, লেবানন জ্বলছে, সব আমেরিকান অস্ত্রে। এর একটা ওয়ার্ল্ড ওয়াইড দুর্দান্ত ইম্প্যাক্ট আছে। যে সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করছে সেও জানছে যেটা একটা অন্যায় যুদ্ধ। যে যুদ্ধের নৈতিকতা নেই, সেই যুদ্ধে জেতা বড়ই কঠিন। আলটিমেটলি এই যুদ্ধের কিন্তু কৌশলগত কোনো লক্ষ্য নেই আমেরিকার। অনেকেই বলেছে যে আমেরিকা নাবালকের মতো কাজ করছে। জেফ্রি স্যাক্স যেমন বলছে যে আমেরিকায় কি কোনো রিপাবলিকান পার্টিতে কি কোনো সাবালক লোক নেই, অ্যাডাল্ট নেই। উইদাউট প্রপারলি থিঙ্কিং, উইদাউট প্রপার স্ট্র্যাটেজি তারা ইরানের সাথে যুদ্ধে নেমেছে, এবং এই যুদ্ধ বিশ্ব তেলের বাজারকে অস্থির করে তুলেছে, সারা বিশ্বের শেয়ার বাজারের পতন ঘটিয়েছে, বিশ্ব অর্থনীতিকে একটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। আমেরিকা তো তার নিজের অর্থনীতি রিস্কের মধ্যে ফেলেছেই। তার মানে এই যুদ্ধে আমেরিকার আগ্রাসনের কারণে শুধু আমেরিকা, ইরান, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার মিত্ররা আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ দিচ্ছে না, কারণ তারা জানে যে এই যুদ্ধ অন্যায় যুদ্ধ তো বটেই, তার পাশাপাশি তাদের কোনো উপকারে আসবে না। তারা অন্যায় যুদ্ধ করে, আমেরিকা যা বলে তা শুনে, কিন্তু তাদের নিজস্ব মাথা এবার কাজ করতেছে যে তারা ভাবছে যে এখানে যে তাদের বিশেষ কোনো লাভ নেই। একজন তো বলেছেনই যে এখন যুদ্ধে অংশ নেওয়া মানে হচ্ছে টাইটানিক ডুবে যাওয়ার আগের দিন টাইটানিকের টিকিট কাটা। ইট ইজ লাইক দ্যাট। এখন G7 ভুক্ত দেশ আমেরিকার নেতৃত্ব ছাড়াই নিজেরা নিজেদের পথ খুঁজছে। তার মানে মোড়লগিরি আর চলবে না, এটা শেষ হওয়া শুরু হয়েছে। এরপর একটা ব্যাপার দেখেন যে আমেরিকা কিন্তু সারা বিশ্বের কাছে মোড়ল, তারা গণতন্ত্রের রক্ষক। সারা বিশ্ব এখন কি দেখছে? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে তারা জাতিসংঘকে এক বিন্দু পাত্তা দেয় না। জাতিসংঘ বলে এখন মনে হয় কিছু নেই, আন্তর্জাতিক আইন তাদের কাছে কোনো বিষয় না। ট্রাম্পের খেয়াল খুশি মতোই হচ্ছে সবকিছু চলবে। সারা বিশ্বের চোখ তো অন্ধ নয়, তারা দেখছে যে একটা গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নেওয়া হচ্ছে। তার মানে যারা গণতন্ত্রের ধ্বজাধারী, যারা গণতন্ত্রের রক্ষক, তারা গণতন্ত্রকে হত্যা করছে। যারা বারবার মানবাধিকারের কথা বলে, তারাই মানবাধিকারের সবচেয়ে বড় ক্ষতিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আলটিমেটলি যখন এক পরাশক্তি সব কিছু গায়ের জোরে করতে চায়, গায়ের জোরে সব অন্যায় করে ফেলে, তখন তার মিত্রদেরও বা তাদের দেশের লোকেরও তাদের প্রতি নৈতিকভাবে আস্থা থাকে না, এবং এই আস্থাহীনতাই পতনের অন্যতম বড় কারণ, যেটা এখন আমেরিকা করছে, সারা বিশ্ববাসী দেখছে এবং আমেরিকার লোকজনও দেখছে। ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, এসব যুদ্ধে তারা হেরেছে, সেটা এক জিনিস, কিন্তু তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটার তুলনায় বর্তমান যুদ্ধে তাদের অর্থনৈতিক ক্ষতি শত গুণ বেশি। আর এই ক্ষতি একদিনের ক্ষতি না, এই ক্ষতি চলতে থাকবে। পেট্রোডলার সিস্টেম ভেঙে গেলে বৈশ্বিক অর্থনীতিতে তাদের যে প্রভাব, এটা ধুলায় মিশে যাবে। হয়তো তারা হাতি, তাদের পতনে সময় লাগবে, কিন্তু এটা পতনের দিকে যাচ্ছে এবং এটা পতনকে ত্বরান্বিত করবে। ট্রাম্প এখন বেরিয়ে আসতে চাইলেও বেরোয় আসতে পারছে না, কারণ ট্র্যাপের মধ্যে পা দিয়েছে। তারা আসবে কি আসবে না এই দ্বিধা তাদের মধ্যে কাজ করছে। আবার বড় সুপার পাওয়ার, তাদের সামরিক একটা দম্ভ আছে। এই দম্ভ দ্বিধা, এটা যেমন রোমান সাম্রাজ্যকে ধ্বংস করেছিল, ঠিক আমেরিকাকেও একইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এবার দেখেন, শুধু বৈশ্বিক ব্যবস্থা না, তাদের ভেতরের অবস্থা কিন্তু খুবই খারাপ। মানুষের জীবনযাত্রার ব্যয় তো অনেক বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, তার জীবন চলতে কষ্ট হচ্ছে, এগুলো তো আছে। কিন্তু লাখ লাখ লোক ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আসছে। ট্রাম্প বলেছিল যে সে আমেরিকাকে আবার গ্রেট বানাবে। এখন দেখা যাচ্ছে ট্রাম্পের হাত ধরে আমেরিকা ওয়ার্স্ট হয়ে যাচ্ছে। আমেরিকার ভিতরের অবস্থা এখন এমন যে অনেক পর্যবেক্ষক, বিশ্লেষক তারা বলছেন যে আমেরিকার ভিতরেই একটা কোল্ড ওয়ার শুরু হয়েছে, ঠান্ডা যুদ্ধ। জাতি পুরা বিভাজিত হয়ে গেছে। আলটিমেটলি একটা দেশ যখন ভেতরে শান্ত থাকে না, যখন ভেতরটা টার্বুলেন্ট হয়ে যায়, তখন সেটা উপরেও প্রকাশিত হয়, এবং এই অশান্ত ভাব থেকে তারা বেরোতে পারে না, অথবা অনেক সময় লাগে। ট্রাম্পের উপরে এখন আমেরিকার লোকজনেরই আস্থা নেই, বিশ্ব তার উপরে আস্থা রাখবে কিভাবে? আলটিমেটলি আমেরিকার পতন মানে কিন্তু এই না যে আমেরিকা আপনার মানচিত্র থেকে হারিয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাই কিন্তু সবচেয়ে শক্তিশালীভাবে টিকেছিল, কিন্তু তখনকার বৈশ্বিক পরিস্থিতি আর এখনকার বৈশ্বিক পরিস্থিতি এক নয়। এই যুদ্ধ হয়তো শেষ হবে, কিন্তু যেভাবে শেষ হোক না কেন, আমেরিকার কিন্তু যে ইউনিপোলার পাওয়ার সেটা আর থাকবে না, একক আধিপত্য তার থাকবে না। ট্রাম্পের পাগলামি, অদূরদর্শী পররাষ্ট্রনীতি, পেট্রোডলারের উপরে আঘাত, আর ইসরায়েলের সাথে অর্থহীন যুদ্ধে জড়িয়ে পড়া, এই সব কিছু আমেরিকাকে টায়ার্ড করে ফেলেছে। দেখবেন ট্রাম্পের মাথা কাজ করে না, এখন এক কথা বলে তো একটু পরে আরেক কথা বলে।
কেউ কেউ বলছে যে তার আর রাষ্ট্র চালানোর কোনো অধিকার নেই, তাকে পাঠিয়ে দেওয়া উচিত মানসিক হাসপাতালে। আমারও তাই মনে হয়। এই যুদ্ধের পর বা এখন থেকেই চীন, রাশিয়া এদের উত্থান, আবার চীন তো উঠেই আছে, ডলারের আধিপত্য হ্রাস, এই সব কিছু নির্দেশ করছে যে বিশ্ব একটা মাল্টিপোলার বিশ্বের দিকে যাচ্ছে। ট্রাম্প হয়তো এখনও স্লোগান দিচ্ছেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে তার হাত ধরেই আমেরিকা উইল বি ওয়ার্স্ট। তার নেয়া পদক্ষেপ, আগ্রাসী মনোভাব, পদক্ষেপ, নীতি, এই সবগুলো আমেরিকাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। পেট্রো ডলারের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে যাওয়া, এই দুটি ঘটনাই আমেরিকার পতনের সবচেয়ে বড় দলিল। অনেকক্ষণ আমার সাথে ছিলেন আপনারা, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।